পড়ে শোনাচ্ছি ম্যাক্সিম গোর্কির গল্প ডোরা। স্যানাটোরিয়ামে ৮ জন রোগী, সবাই যক্ষ্মায় ভুগছে। সব রোগীদের মধ্যে যক্ষ্মা রোগী বেশি খামখেয়ালি। জ্বর একটুখানি বেড়ে গেলেই ভয়ে রাগে বা হতাশায় ওরা অবুঝ ঘ্যানঘ্যানে হয়ে ওঠে। যক্ষ্মার পোকাগুলির কিন্তু এক অদ্ভুত শক্তি আছে, রোগীকে মারে, অথচ বাঁচবার প্রবল তৃষ্ণা তার মনের মধ্যে নিরন্তর জাগিয়ে রাখে। যে রোগী মৃত্যুর দুয়ারের কাছে এসে দাঁড়িয়েছে তারও অগাধ বিশ্বাস যে সে বেঁচে উঠবে। আর প্রেমের জগৎ আতুর হওয়া তো যক্ষ্মা রোগের প্রধান লক্ষণ। নৃতত্ত্ববিদ স্ট্রম্পেলি মনে হচ্ছে এই অবস্থার নাম দিয়েছিলেন যক্ষ্মা রোগীর আশা। ক্রিমিয়ার এক রোগী, আবাসে ৮ জন যক্ষ্মা রোগী। ডোরা নামে এক অজ্ঞাত কুলশীলা মেয়ে তাদের সেবা ও তত্ত্বাবধান করত। মাঝে মাঝে ও বলতো যে ওর বাড়ি অ্যাস্থোনিয়াম, আবার কখনো বলতো ওর দেশের নাম কেরিলিয়া। ও ছিল বেজায় মোটা ও ঢ্যাপসা, কিন্তু লঘুচরণ। ওর গতি যেমন দ্রুত তেমনি নিপুণ। ওর সারা মুখেই ঘোড়ার ভালো মানুষের ভাব মাখানো। ওর আটা লাল ঠোঁটের ফাঁকে করুণ একটু হাসি, চর্বির মতো তেলতেলে। ওর বেগুনি রঙের বড় বড় চোখ দুটিতে সেই হাসির তেল যেন ভাসছে। ও যখন কিছু ভাবত ওর মিয়ানো চোখ দুটো ঘোলাটে হয়ে উঠত এবং চোখের দৃষ্টি শীষের মতো ঘোর হয়ে যেত, যেমন অশিক্ষিত তেমনি বোকা। বেশি চালাকি করতে গেলেই বোকামি বেরিয়ে পড়ত, তাই রোগীরা ওকে ঠাট্টা করে বোকা বলে ডাকত। ও কিন্তু তাতে রাগ করত না, খালি হাসত। রোগীদের প্রতি মায়ের মতোই ওর সহিষ্ণুতা। যখন যক্ষ্মা রোগীরা তাদের চটচটে বিবর্ণ হাত দিয়ে ওকে আঁচড়াত, সুড়সুড়ি দিত, ও মরণপথ যাত্রীদের সেই ভেজা দুঃখী হাতগুলি নিজের বড় বড় লাল থাবা দিয়ে আস্তে সরিয়ে দিয়ে বলতো, না, এ কি করছো? অনেকেই কাতর কণ্ঠে ওকে প্রেম জানায়। দোকানি, দালাল, একটা জোয়ান জেলেও। বউ তার মারা গেছে বটে। সবাই ওর সৌন্দর্যের কর্কশতায় মুগ্ধ হয়েছে। ওর দৈহিক বল, অবিশ্রান্ত উদ্যম ও সহজ স্বচ্ছন্দ স্বভাব, সবাই এই শান্ত ও বিনম্র মেয়েটিকে জীবনের সহচরী করে নেবার জন্য উন্মুখ। কিন্তু ওর ভাবখানা এমনই উদাসীন, যেন ধনী মহাজন ঠিকই জানে কখন ও কি করে তার মূলধন গচ্ছিত রাখতে হবে। এই সব রোগীদের অবিরাম কাকুতি যেমন শুনত, তেমনি বোকার মতো কিন্তু একান্ত নম্রতায় বিয়ের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করত। একটি আবদারও হাত পেতে নিত না। যখন উত্তরে হাওয়া দেয় তখনও ওর গরম ঘোচে না। পাহাড়ের ওপর ছোট বাড়িটিকে ঘিরে ঘন কুয়াশা গুমট করে যখন ঘুপটি মেরে থাকে, গরম কোট ও মোটা কম্বলে গা মুড়ে রোগীরা যখন অসন্তোষে বকবক করে, ওর তখনও গরম। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে ডোরা ওর মাথাটায় একটি কালো রুমাল দিয়ে ঢাকে। রুমালের এক কোণে একটি লাল গোলাপ তোলা। ছাতে এসে দাঁড়ায় আর আমারই জানালার নিচে নতজানু হয়ে আকাশের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রার্থনা করে, ওগো ভগবানের মা, যিশু আমাদের প্রভু, হে সেন্ট নিকোলাস, ঈশ্বরের গরিব ভৃত্য। ডোরার মধ্যে কবিতার একটি রেশও আমি পাইনি। ফুলকেও ভালোবাসত না, বলতো ওরা খালি ঘরে জঞ্জাল ও ধুলো বাড়ায়। এক রাতে এক পুরুতের স্ত্রী যখন পাকস্থলীর যক্ষ্মাতে মারা যাবার সময় আকাশ ও তারার ঐশ্বর্য দেখে বিভোর উচ্ছ্বসিত হয়ে উঠেছিল, ডোরা নিষ্ঠুরের মতো ওর সমস্ত উৎসাহ ভাসিয়ে দিয়ে বলেছিল, আকাশটা ঠিক ডিম ভাজার মতো। একদিন ৯ নম্বরের রোগীটি হাজির হলো। অনেক কষ্ট করে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে ওপরে এসে রেলিংটা ধরে ডোরাকে বললে, দেখো কেমন সুন্দর আমি, তাই না? ওই কথার মধ্যে ফুর্তি ও বেদনা মিশে রয়েছে। হেসেও ওই বিপুল বপু মেয়েটির পানে চেয়ে রইল, ওর স্ফীত বুকের দিকে। বাহ, কি চমৎকার মজবুত জোয়ান তুমি। বাতাস গিলে গিলে ও তাড়াতাড়ি কথা কয়, তুমি আমাকে ফের ভালো করে দেবে, দেবে না? নিশ্চয়ই দেব, বই কি, ডোরা বললে। লোকটার মুখ প্যাঁচার মতো, বিড়ালের মতো গোল গোল চোখ, নাকটা ডগার কাছে বেঁকে এসেছে, কালো একটুখানি গোঁফ, নিষ্ঠুর মুখ, যেন ঠাট্টা করছে। সেই দিন থেকে ডোরা একেবারে বদলে গেল। কে যেন ওকে জাদু করেছে। আমাদের অসুবিধের আর শেষ রইল না। আমাদের কথা আর তত শোনে না,
তাড়াতাড়ি আমাদের ঘরের মধ্যে দিয়ে ছুটে যায়, গাফিলতি করে ঘর সাফ করে, আমাদের বকুনি ও নালিশের উত্তরে রাগে খালি ঘোত ঘোত করে। কিন্তু ওর কাদাটে দুই চোখে যেন অপরূপ নেশা, আলোর নেশা। ও সহসা যেন কালা আর কানা হয়ে গেছে। কেবলই গভীর ঐৎসুক্যে ছাতের দিকে মুখ করে দাঁড়ায়, যেখানে সেই বেচারা ছাত্রটি, নাম ফিলিপভ, প্যাঁচার মতো মুখ, অনবরত কাশে ও হাঁপায়। একটু ফাঁক পেলেই ডোরা ওর কাছে ছুটে যায়। সূর্য ডুবলেই ওর ঘরে গিয়ে সেধোয়, আর বেরিয়ে আসে না। ও ও তো মরতে বসেছে, অদ্ভুত রকমের মরা, হেসে আর ঠাট্টা করে। আর সবসময় একটা হালকা সুর শীষ দিচ্ছে, আর বারে বারেই কাশ উঠছে তাতে, মাটি হয়ে যাচ্ছে সুরটা। ও চারধারে যেন একটা কৃত্রিমতা আছে, বেপরোয়া বিবাগীর ভাগ। আর যাই হোক, বেশ কায়দা করে মুখোশটা পড়েছে। কিন্তু তুমি এই সব মাথা পাগলামি দেখে কি ভাবছো? ওর বেড়ালের চোখ মোটকে ও আমাকে শুধোয়, কেমন লাগে তোমার? দিন রাত্রি, জন্ম, ভালোবাসা, জ্ঞান, মৃত্যু, কি বলো? খুব মজার না? আমার মতো ২৬ বছরের লোকের কাছে কিন্তু ভারী মজার এসব, ডোরা। জিনিসপত্রের ওলট পালট, চামচের নাড়াচাড়া শুনি। ডোরা এসে দাঁড়ায়, নীরবে দুটি চোখ আগ্রহে বিস্ফারিত হয়ে থাকে এই লোকটির হুকুম তামিল করতে। ওগো, আমার ছোট্ট হাতিটি, চট করে কিছু আঙুর এনে দাও। আমাকে শুনিয়ে পরে বলে, নেহাতি হাঁদা মেয়ে মানুষ। ও সমস্ত রোগীকেই ঘৃণা করে, আর তাদের ছোটখাটো সমস্ত মুদ্রাদোষকে নির্দয়ের মতো ঠাট্টা করে। ওকেও কেউ ভালোবাসে না। আমরা দুজনে কিন্তু বন্ধু হয়ে গেছি। আমরা দুজনেই সাহিত্য ভালোবাসি কি না? মানুষের সবকিছু আবিষ্কারের মধ্যে সাহিত্যই সেরা। বিবর্ণ হাত দিয়ে ঠোঁট দুটো ঘষেও বলে, আর যতই জীবন থেকে দূরে সরানো, ততই সুন্দর। আমার মনে হয় ও ঠিক যক্ষাতেই মরছে না। ওর বুকের ঠিক মাঝখানটাতে কে যেন ঘুষি চালিয়েছে। এই রুগী আবাসে আসবার ৬৮ দিন বাদে ও মারা গেল। মৃত্যু যখন কামড় বসিয়েছে, তখনও খালি প্রলাপ বকছিল, ফিমা, সমস্ত জীবন আমি ভালোবেসেছি তোমাকে, একা, চিরকাল, ফিমা। বিছানার পায়ের তলায় বসেছিলাম আমি, আর ডোরা দাঁড়িয়েছিল ফিলিপফের পাশে, আর ওর প্রকাণ্ড থাবা দিয়ে ওর নোংরা চুলগুলি টানছিল। ওর বাহুর তলায় একটা ছোট পুটলি। কি বলছে ও? ভেবড়ে গিয়ে ডোরা আমাকে জিজ্ঞেস করলে, কে এই ফিমা? একটা মেয়ে নিশ্চয়ই, যাকে ও এতদিন ভালোবেসেছে, এখনো বাসে। ভালোবাসে? এই ফিমাকে? ডোরা মুড়ের মতো চেঁচিয়ে উঠল, না না, ও যে আমাকেই ভালোবাসে, যেদিন ও এখানে এলো সেই দিন থেকেই। কিন্তু ফের ফিলিপফের প্রলাপ শুনে ডোরা ওর মলিন ভ্রুলতা দুটি তুলে ওর ভেজা মুখটা জামাটা দিয়ে মুছে ফেলে সেই পুটলিটা আমার হাঁটুর ওপর ছুঁড়ে দিলে, বললে, এই ওর সব আস্তরণ, মোজা, একটা শার্ট, আর কতগুলি ঢিলা পায়জামা। তারপর ঘর ছেড়ে নিঃশব্দে চলে গেল। প্রায় ২০ মিনিট বাদে ফিলিপফের প্রলাপ থামল। ও খানিকক্ষণ সাদা দেয়ালের মাঝে জানালার কালো গড়ারটার দিকে আকুল চোখে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললে। কিছু বলতে চাইল হয়তো, গলা বুঝে এসেছে। ঘুনে খাওয়া ও ছোট কুকড়ানো দেহটা মোচড় দিয়ে একেবারে টান লম্বা হয়ে গেল। অগাধ শান্তি। ডোরাকে ডাকতে গেলাম, ও ছাতে চুপ করে দাঁড়িয়ে আছে। আর যে দুরান্ত সীমায় দুই কালো আকাশ আর পৃথিবী বুক ঘেঁষাঘেঁষি করে রয়েছে, কে কোন জন চেনা যাচ্ছে না, সেই দিকেই ওর উদাস চোখ দুটি। ও ওর ঢ্যাপসা মুখটা আমার দিকে ফেরালো। সে মুখ কি কর্কশ ও নিষ্ঠুর! অদ্ভুত কিন্তু। ওর হয়ে গেছে, যাও, ওকে বার করো ডোরা। কক্ষনো না। ডোরা ওর পা দিয়ে মাটি আঁচড়াতে লাগলো। কক্ষনো না। ফেরও বললে, ওরকম লোকের কোনো কাজে আমি আসব না। ভাবো কিরকম লোক। আমাকে বললে যে আমাকে নাকি ও ভালোবাসে, কিন্তু বরাবর। হ্যাঁ, কিন্তু ও যে মরতে বসেছিল, তা বুঝি দেখোনি? তাতে কি? হ্যাঁ, তা তো দেখেছিলাম। আমি তো আর কানা নই। আমার শেষ পয়সা কটি দিয়ে পর্যন্ত ওর জন্য মৃত্যু উপহার কিনে দিয়েছি। যেদিন ও আসে সেই দিনই মনে মনে বলেছিলাম, আহা বেচারা, মরতে বসেছিল বটে, মরে তো সবাই, তার জন্যে মিথ্যে কথা কেন, ঠকানো কেন? আমি আর কাউকে ভালোবাসিনি, আমাকেও বললে, কেমন? এই তো তোমার প্রিয়াকে বেরিয়ে গেল,
যতবার খুশি মরো, কিন্তু মিথ্যে কথা কইও না। চাপা গলায় কথা কইছিল ও, আর যেন কি ভাবছিল। হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল, যেন বুক ভাঙা দুঃখ, যেন এক বাটি ফুটন্ত গরম জল গিলে ওর সমস্ত বুকটা ও পুড়িয়ে ফেলেছে। এসো ডোরা, তোমার যদি এতই দয়া হয়ে থাকে, তুমি গিয়ে ওকে সাজিয়ে দাও। আমি কখনো যাব না। আমার কে ও? খেলনা একটা। মরা মানুষকে কি করে সাজাতে হয় আমি যে জানি না। আমার কি তাতে? আমি ওকে চিনি না। কিন্তু শত হলেও ও যে মরে গেছে। কি হয়েছে তাতে? আমাকে নিয়ে টানাটানি করো না। ওরকম লোককে আমি চোখ দিয়ে আর দেখতে চাই না। ঠক, মিথ্যুক। শেষ পর্যন্ত ডোরা গেলই না। গোঁ ধরে একলা চুপ করে ছাতে দাঁড়িয়ে রইল। আমি যখন ফিলিপফকে সাজাচ্ছিলাম, চাপা অথচ বুক ভাঙা ককানি শুনে ছাতে দৌড়ে চলে গেলাম। মানুষকে এক এক সময় জ্বলন্ত অশ্রু বিসর্জন করতে হয়। তাতে না থাকে শীতলতা, না থাকে শান্তি। ডোরার চোখেও সেই আগুনের মতো অশ্রু। মেঝের ওপর হাঁটু গেড়ে বসে ও ওর মাথাটা রেলিংয়ে কুটছে, আছড়াচ্ছে, ফুপিয়ে উঠছে, ককাচ্ছে, আর অনবরত চেঁচাচ্ছে গলা ফাটিয়ে। আমার উৎকট প্রিয়তম, আমার ক্ষুদ্র রাক্ষস, আমার ক্ষুদ্র রাক্ষস, আমার ছাগল ছানাটা। এই গল্পটি অনুবাদ করেছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত।